গুম বলে তো কিছু নাই, এরা তো সব পালিয়ে গিয়েছিল, আয়নাঘর বলে কিছু নাই, তাইলে থাকলে কেন দেখাতে পারছো না? তারা অনেকে এক একজনকে দেখেছেন। কর্নেল হাসিন যেমন ব্রিগেডিয়ার আজমকে দেখেছেন, অনেক এরকম বহুত ভিকটিম আছে যাদেরকে ইন্ডিয়াতে পার করে দেওয়া হয়। ইন্ডিয়াতে যাওয়ার পরে তাদেরকে কেস দেওয়া হয়। আমরা দুটো রিপোর্ট দিয়েছি, তৃতীয় আরেকটা দিব। প্রথম রিপোর্টে আমরা চেষ্টা করেছি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স গুম কিভাবে হতো বাংলাদেশে সেটাকে সেটার পদ্ধতিগুলোকে সামনে নিয়ে আসতে। দ্বিতীয় রিপোর্টে আমরা এসেনশিয়ালি ট্যাকল করার চেষ্টা করেছি যে আওয়ামী লীগ একটা ডিনায়ালের হলোকস্ট ডিনায়ালের মতো যে জিনিসটা আছে ইউরোপে, ওরকমের একটা সমসাময়িক জিনিস এখানে আনার চেষ্টা করছে। যে গুম বলে তো কিছু নাই, এরা তো সব পালিয়ে গিয়েছিল, আয়নাঘর বলে কিছু নাই, তাইলে থাকলে কেন দেখাতে পারছো না, এই ধরনের কথাবার্তা বলা শুরু করেছে। এই কারণে আমরা 250টা কেস ফিল্টার করেছিলাম আমাদের 1800-র মধ্যে থেকে। যে 250টা কেসের 3টে বৈশিষ্ট্য ছিল। প্রথম বৈশিষ্ট্য হলো গিয়ে যে বেশিরভাগ ক্ষেত্রে যখন কেউ গুম হতো তার কোনো জিডি নেওয়া হতো না বা কোনো ধরনের মামলা করা যেত না, কিছু করা যেত না। এই ক্ষেত্রে এই 250 জনের ক্ষেত্রে নানাবিধ কারণে সমসাময়িক কোনো না কোনো এভিডেন্স ছিল যে লোকটা নাই হয়ে গেছে। দ্বিতীয় জিনিস ছিল যে তাদের প্রত্যেকজনের ক্ষেত্রে ভুয়া মামলা ছিল, অর্থাৎ কোনো না কোনো একটা বাহিনী স্বীকার করে নিচ্ছিল যে তাদের কাস্টাডিতে এই লোকটা রিঅ্যাপিয়ার করছে। এবং তৃতীয় হলো এনারা বেঁচে ছিলেন, বেঁচে আসার কারণে ওনারা আমাদের কাছে বর্ণনা করতে পেরেছেন ওনাদের বন্দিশালার কী কী দেখেছেন বা কী কী এক্সপিরিয়েন্স করেছেন, যেখান থেকে আমরা তাদের বন্দিশালাগুলো আইডেন্টিফাই করতে পেরেছি, অর্থাৎ কনসিস্টেন্সি ইন স্টেটমেন্ট। এবং সেখানেও দেখেছি যে তারা অনেকে এক একজনকে দেখেছেন। কর্নেল হাসিন যেমন ব্রিগেডিয়ার আজমকে দেখেছেন, অনেকটা ওরকমের। এটা আমরা কেন করেছি, যাতে আমরা একটা সলিড এভিডেন্স বেস পাই যে ভবিষ্যতে যখন কখনো এই ডিনায়ালের কালচারটা আবার মাথা জেগে উঠবে, তখন এই একজন নির্মোহ বিশ্লেষক যাতে এই 250টার এভিডেন্স যারা দেখেন, এই 250টা কেস গোটা 15 বছরে ছড়ানো, বাংলাদেশের সব অঞ্চলে ছড়ানো, এক একজন এক এক জায়গা থেকে আসছেন, এক এক পেশার, কোনো নিজেদের মধ্যে কোনো পরিচয় নেই। এই 250টা কেসের সামঞ্জস্য কিভাবে হয়, কিভাবে এটা ম্যাচ করে, এই উত্তরটা যাতে যে আমাদেরকে অ্যাকিউজ করবে, যে গুমকে ডিনাই করবে, তাকে উত্তরটা দিতে হয়, আমাদের হাত থেকে তাদের হাতে যাতে বার্ডেন অফ প্রুফটা চলে যায়। এই কারণে এটা তৈরি করা হয়েছে। আমরা একটা ফাইনাল রিপোর্ট দিব ডিসেম্বরে। এখন বুঝতেই পারছেন 1800টা কেস, এটা আমাদের জন্য আমার অ্যাসেসমেন্ট হলো 1800টা সম্ভব হবে না ডিসেম্বরের মাঝে, এটা পসিবল না, এটা জাস্ট সিম্পলি পসিবল না। এবং সেটা বোঝানোর জন্য আমরা ভিডিওর একটা ছোট্ট অংশ দেখাবো যে কী ধরনের সময় লাগে জাস্ট একটা কেস সমাধান করতে, কী ধরনের ম্যান পাওয়ার লাগে। এই কারণে আমি 5 মিনিটের একটা অংশ দেখাবো, ছকটা আমাদেরকে সেটা বলে দিতে পারবে। সিদ্ধান্ত নেওয়া হতো তাকে বাঁচিয়ে রাখা হবে নাকি মেরে ফেলা হবে। মেরে ফেলা হলে কি হবে সেটা তো ভিডিওতে লিটন ভাই দেখালেনি। যদি বাঁচিয়ে রাখা হবে তাহলে তাকে খুব কম সংখ্যক ক্ষেত্রে জাস্ট ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ হুমাম কাদেরের ক্ষেত্রে বা ব্রিগেডিয়ার আজমের ক্ষেত্রে জাস্ট ছেড়ে দিচ্ছে, কিছু হবে না, বেরো যাও। দ্বিতীয়ত উপায় হলো গিয়ে যে তাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। এরকম বহুত ভিকটিম আছে যাদেরকে ইন্ডিয়াতে পার করে দেওয়া হয়। ইন্ডিয়াতে যাওয়ার পরে তাদেরকে কেস দেওয়া হয়, আনলফুল ট্রেসপাসিংয়ের জন্য কেস দেওয়া হয়, যেটাকে ওরা আনপাসপোর্ট মামলা বলে, অর্থাৎ ইন্ডিয়ান লিগাল সিস্টেমে এন্টার করে দেওয়া হয় ইন্ডিয়াতে, তখন তারা জেল খাটে। ইন্ডিয়াতে নিয়ে কাউকে মেরে ফেলা হয়েছে কিনা আমাদের কাছে কোনো এভিডেন্স নেই। আমাদের কাছে এই এভিডেন্স আছে যে ইন্ডিয়া থেকে এনে আমাদের সাইডে মেরে ফেলা হয়েছে, সেটা আমাদের নাগরিক ধরেই নেওয়া যায়, ইন্ডিয়ানরা তো নিজেদেরটা দিবে না, তবে আমরা আমাদের নাগরিকদেরকে হরদম ইন্ডিয়ার হাতে হ্যান্ড ওভার করতাম। এছাড়া ভাস্ট মেজরিটি অফ কেসেসে যেটা হয়েছে সেটা হলো তাদেরকে যেটা ইলিগাল কাস্টাডি থেকে লিগাল কাস্টাডিতে মুভ করার জন্য তাদের বিরুদ্ধে ফলস কেস ফাইল করা হয়েছে। এইটা হলো ভাস্ট মেজরিটি অফ কেসে, এবং তারা এখন জেল টাইম সার্ভ করছে অথবা হাজিরা দিতে দিতে অজ্ঞান হয়ে যাচ্ছে।